হ্যালো, নমস্কার সবাইকে। আজকে আমরা কিছু থিওরি টপিক বাকি আছে, সেগুলো দেখে নেব। আর তারপর আপনাদের যা, যা কোয়েশ্চেন থাকবে সবটা দেখে নেব। ঠিক আছে? শুরু করছি। এখন আসছে খুবই একটা ইম্পোর্টেন্ট, কিন্তু এটা খুবই অ্যাডভান্সড। আমি আগেই বলে দিচ্ছি, যদি আপনারা ফিল না করতে পারেন, ঘাবড়াবেন না, এটা সময় লাগে। এটা এতই ডিপ লেভেলের সাধনা যে প্রাচীন পুরাতন স্বর্গযোগীরা এটা আয়ত্ত করতে হাজার হাজার হয়তো বছর লেগেছে। এইটা একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম। তো চলুন, যতটুকু আমার নলেজে আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আস্তে আস্তে এটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা দুটো কোশ্চেন নিয়ে নিচ্ছি। কোশ্চেন কিরকম? আপনারা কি বলতে পারেন যে আমাদের আয়ু কিভাবে নির্ধারিত হয়? স্বর্গযোগায় আমাদের বলছে কি, দেখুন এটা শুধু স্বর্গযোগা না, প্রত্যেক যোগার যত গ্রন্থ পাবেন সবখানে এটা বলা আছে, যত দীর্ঘমেয়াদী আপনার শ্বাস হবে, যত আপনার শ্বাসের যে কাউন্টস আছে, ব্রেথ কাউন্ট যাকে বলে, আপনি পার মিনিট বলুন বা আপনি যে কোনোই প্যারামিটার, পার মিনিট জাস্ট একটা প্যারামিটার। তো এটা মেডিকেল সায়েন্স বানিয়েছে। প্রতি মিনিটে কতটুকু শ্বাস নেবেন, যত কম শ্বাস নিতে লাগবে। কম শ্বাস কিভাবে নেবে? যখন শ্বাসটা আপনার দীর্ঘমেয়াদী হবে, আপনি অনেক দীর্ঘ সময় ধরে ইনহেল করছেন, পুরো লাংস ফিল করে নিচ্ছেন, তারপর আস্তে আস্তে ছাড়ছেন। তো যত দীর্ঘমেয়াদী আপনার শ্বাস হবে, তত আপনার প্রাণবায়ু আরো স্ট্রেংদেন হবে, আপনার যে অরা আছে সেটা স্ট্রেংদেন হবে, সঙ্গে আপনার চাকরাগুলো যে আছে আমরা যেগুলো শিখেছি ওগুলো আরো বেশি ক্লিন হবে, পিউরিফাইড হবে। আর সে সঙ্গে আপনার আয়ুও বাড়বে, কারণ আপনার লাংস ক্যাপাসিটি বাড়বে, আপনার প্রত্যেকটা সেল সতেজ থাকবে, টক্সিন ফ্রি থাকবে। তো সেজন্য এটা দেখা গেছে যে আপনার ব্রেন ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, যে কোনো অর্গানের নাম নেই, সবাই ভালো থাকবে, কারণ আপনার ব্রেথ সাইকেলটা খুবই দারুণ হয়ে যাবে। তো সেজন্য আপনার আয়ু বেড়ে উঠবে। তো এটার সঙ্গে জাস্টিফাই করার জন্য মেডিকেল সায়েন্সের কিছু টার্ম বলছে। যেমন আমরা দেখেছি, যখন বিড়াল দেখি বা র্যাবিট দেখি, তারা কি করে শ্বাস নেয়? খুব দ্রুত শ্বাস নেয়। তারা পটপট, দেখবেন ডগ সবসময় মুখ দিয়ে জিভটা বের করে এমন করতে থাকে। তো সেজন্য কি হয়, ওদের যে প্রাণবায়ুর ক্ষমতাটা আছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কমে যায়, তো ওদের আয়ু কমে যায়। ওরা মোটামুটি কত 8-10 বছর অ্যাভারেজ অ্যাভারেজ বলছি, একটু বেশি কম হতেই পারে, মোটামুটি বাঁচে যারা নর্মাল। এখন যারা বাড়িতে প্যাট ডগ এনে রেখেছেন, তখন দেখবেন যেহেতু প্রকৃতির সঙ্গে থাকে না, তো সেজন্য ওদের আয়ু কমে যায়। তো প্রকৃতিটাও খুব ইম্পর্টেন্ট। যারাই প্রকৃতির পশু পাখি আছে, যারাই প্রকৃতির সঙ্গে থাকছে, তারা সবাই দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য এনজয় করছে। সেটা যেমন জীবজন্তুর জন্য অ্যাপ্লিকেবল, সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল। তো ইন জেনারেল মেডিকেল সায়েন্সও দেখছে, তার স্বর্গগায়ও লেখা আছে, আমাদের যে শ্বাসের অ্যাভারেজ ইন্ডিভিজুয়ালের শ্বাসের ব্রেথ কাউন্টটা আইডিয়া করতে পারবেন, গেস করতে পারবেন কত? বা নিজেরটাও আপনারা একটা টাইমার লাগিয়ে নিতে পারেন মোবাইলে, দেখুন কতটুকু ব্রেথ কাউন্ট নিচ্ছি। চলুন দেখি কয়টা ব্রেথ নিচ্ছি আমরা 1 মিনিটে। নর্মাল একজন হেলদি ইন্ডিভিজুয়ালের 12 থেকে 16 বলা আছে মেডিকেল সায়েন্সে। অন এন অ্যাভারেজ 15 ধরতে পারেন, 12 ধরতে পারেন, 14 ধরতে পারেন, সবটাই কারেক্ট। স্বর্যোগাতে 12 বলা আছে, 12 আঙ্গুল। ঠিক আছে, 12 ব্রেথ কাউন্ট। স্বর্যোগাতে সবকিছু আঙ্গুলের বেসিসে। তো আঙ্গুলটা কি করে ওরা বলছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটাতে ভালো খারাপ কিছু নেই, আমরা চেষ্টা করব পার মিনিটে যত কম ব্রেথ আমাদের লাগে, যাতে ব্রেথটা দীর্ঘমেয়াদী হয়। যারা সিদ্ধযোগী তারা 1 থেকে 2, বাস 1 or 2 ব্রেথস পার মিনিটেই ওদের হয়ে যায়। ওরা যখন এই অবস্থা এসে পড়বে, তখন সেই বৌদ্ধিক জগতও আপনার দরকার লাগবে না, কিছুই চা পাওয়া থাকবে না, আর কখনো স্বর্গযোগের ক্লাসেও আপনাকে দেখবো না, আপনার মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ড এসে যাবে। ঠিক আছে? তো চলুন আমরা দেখি এখন তত্ত্ব নিয়ে স্বর্গযোগা কি বলছে। তো আমরা শিখলাম যে আমাদের ব্রেথটা দীর্ঘমেয়াদী হতে হবে, লং ডিপ ইনহেলেশন, লং এক্সহেলেশন হতে হবে, যাতে আমাদের ব্রিদিং রেটটা কমে যেতে পারে। সেজন্য যাতে আমাদের যে প্রাণবায়ু যেটা আমরা শ্বাসের সঙ্গে নিচ্ছি, সেটা গভীর টিস্যু, গভীর সেলস, একদম ডিপ লেভেলে যাতে যেতে পারে। আর কমপ্লিট এক্সহেলেশন করব, যাতে সমস্ত টক্সিন, যত কার্বন ডাইঅক্সাইড জমা আছে, সব যাতে বের হয়ে যায়। তো তাতে কি হবে, স্লো ব্রিদিং এ ধীরে 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 আমাদের মেটাবলিজম ইমপ্রুভ হবে, আমাদের বডি সুস্থ থাকবে আরো বেশি, আমরা আরো বেশি গ্লোয়িং হবো, গ্লোয়িং নেচারের। ক্যারিসম্যাটিক পার্সোনালিটি বলে এটাকে, যাকে বলে দেখলেই না একটা দিব্য দিব্য ভাব আসবে, ধীরে ধীরে আসে প্র্যাকটিসের সঙ্গে। স্বর্গযোগায় আঙ্গুলের কথা বলা আছে। স্বর্গযোগায় বলা আছে যত বেশি প্রাণবায়ু নিজের ভেতরে রাখবে, তার তত বেশি জীবন
কাল দীর্ঘ হবে, যে যত বেশি প্রাণবায়ু রাখবে, মানে ইনহেলেশন নিয়ে যে যতক্ষণ প্রাণবায়ুটা ভেতরে রাখতে পারবে। কুম্ভকের খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে স্বর্যকাতে। যতক্ষণ আমরা প্রাণবায়ুটা ভেতরে ধারণ করতে পারবো তত বেশি আমাদের আয়ু বাড়বে, সেই কথাটা মেনশন আছে। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2-তে হতে পারে মেডিকেল সায়েন্সের সঙ্গে একটু কন্ট্রারি। স্বর্যোগায় শিব শারদে যেটা বলা আছে সেটা বলছি, যতক্ষণ আমরা দীর্ঘমেয়াদী শ্বাস নেব তত বেশি প্রাণবায়ু নেব, আর যত কম শ্বাস ছাড়বো, মানে এক্সেলেশন যত কম করব ততক্ষণ প্রাণবায়ু থাকার কারণে আমাদের শরীর তত বেশি স্বতঃস্ফূর্ত থাকবে। তো ওরা কি করে বলছে প্রাণবায়ুটা কত বেশি কত কম হবে? ওরা আঙ্গুলের মাথায়, আঙ্গুল আপনার নিজের যে আঙ্গুল আছে, 1 ফিঙ্গার ব্রেথ, ব্রেথ মানে এই মোটাটা, মোটা, উইথ 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 বা ব্রেথ ইংলিশে যেটাকে বলে ব্রেথ, মানে কতটুকু মোটা, 1 আঙ্গুল মোটা। তো শ্বাস নাববো কি করে? এক, কয় আঙ্গুল, 2 আঙ্গুল লাগলো, 3 আঙ্গুল লাগলো, 4, এরকম করে করে শ্বাসটা কত প্রশস্ত। কিন্তু ইনহেলেশনের সময় আপনার এই লেভেলে বোঝে ওঠা খুব কঠিন যে শ্বাসটা কত আঙ্গুল অব্দি আপনি নিতে পেরেছেন। তো আমাদের লেভেলে আমরা হয়তো এটা বুঝে উঠতে পারবো শ্বাসটা কত আঙ্গুল অব্দি ছাড়ছি। শ্বাসটা যখন ছাড়ছেন আপনার দেখতে হবে শ্বাসটা কত আঙ্গুল দূরে অব্দি যাচ্ছেন। যেমন শ্বাস ছাড়লাম, এখানে ফিল করছি, তো 4 আঙ্গুল তো ডেফিনেটলি গেছে। আর একটু নিচে ফিল করছি, আরো নিচে, কম ফিল করতে পারছি। তো এরকম যে জায়গাটা অব্দি ফিল করতে পারছি শ্বাসের প্রবাহটা, সেই অব্দি আঙ্গুল দিয়ে নেপে নেবো। 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 4, 5, 6, 7, 8 হলো, এই জায়গাটা 8 হলো, এখানে 9 হলো। 9 অব্দি মোটামুটি, 8 থেকে 9 অব্দি আমি ফিল করতে পারছি। তো সেটা দিয়ে আমরা নাববো এক্সেলেশনের সময়। ইনহেলেশনের সময় আমরা এটার উপরে তত্ত্ব নির্ভর করি, সেটা আমরা এখনো এই লেভেলে বুঝতে পারবো না, খুবই গভীর, এটা ভেতর থেকে বুঝতে হয়। আমি প্রসেস বলে দিচ্ছি, সেটা বুঝতে আপনাকেই হবে। এখন আমি কিছু তথ্যে যাচ্ছি, তারপর আমরা এক একজন করে নিজের শ্বাসটা মেপে নেব। তথ্যটা চলেন একটু ডিসকাস করি আগে। আপনারা সবাই জানেন আমাদের যে এই শারীরিক সংগঠন পঞ্চমহাভৌতিক সংগঠন। তো এখন আমরা প্রথমে পৃথিবীর থেকে শুরু করছি। আপনারা সবাই একটু পেন পেপার খাতা সব নিয়ে নেন। আমরা প্রথমে পৃথিবী তত্ত্বকে শিখতে চলেছি, তত্ত্ব বাই তত্ত্ব যাচ্ছি। পৃথিবী যেটাকে আর্থ এলিমেন্ট বলে, আমি পাশাপাশি ইংলিশটাও বলবো। পৃথিবী যেটাকে আর্থ এলিমেন্ট বলে, এটাকে সংস্কৃতে পৃথিবী বলে। তারপর আসছি জল, জল তত্ত্ব যেটাতে সংস্কৃতে আপ বলে, আপ। যদি কোথাও আপও আপনার লেখা পান তো বুঝবেন জলে, আপস। সংস্কৃতে এটাকে আপ বা আপস বলে। তারপর এটাকে ওয়াটার এলিমেন্টও বলতে পারি ইংলিশে। নেক্সট তত্ত্বে যাচ্ছি অগ্নি, সংস্কৃতে অগ্নি বা তেজস মহাভূত। তেজ, অগ্নি এই ওয়ার্ডটা যেখানেই পাবেন বুঝে যাবেন ফায়ার এলিমেন্ট, ইংলিশে ফায়ার বলবো। তারপর নেক্সট এলিমেন্টে যাচ্ছি এয়ার, এয়ার বলতে পারেন, বায়ু বলতে পারেন, পবন বলতে পারেন, আপনি এটাকে এইভাবে ডিসক্রাইব করতে পারেন, এয়ার। তারপর হলো আকাশ, আকাশ বলতে পারেন, আপনি স্পেস বলতে পারেন, আপনি ইথারও বলতে পারেন, ইংলিশে কোনো কোনো জায়গায় আপনি ইথার এলিমেন্টও বলতে পারবেন। স্পেস এলিমেন্ট হিসাবেও লেখা থাকবে, আকাশ তো আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের 5টা তত্ত্ব। এখন আমাদের স্বর্জগাতে সেই তত্ত্বের কিছু আঙ্গুল বলা আছে, তত্ত্বগুলো কত আঙ্গুল। তো দেখুন তত্ত্বের নেচুরোপ্যাথির মধ্যে আপনাদের একটু ডাউট হতে পারে, স্বর্জগ আর নেচুরোপ্যাথির মধ্যে একটু কন্ট্রাডিকশন আছে। তত্ত্বের যে ডেসক্রিপশন আছে মোটামুটি তো সবই এক, একটু ডেসক্রিপশনে একটু, ডেসক্রিপশনের মধ্যে বা যোগাই বলেন বা নেচুরোপ্যাথি বলে, নেচুরোপ্যাথিতে আর যোগাতে বলা আছে তত্ত্বের উৎপত্তির সিকোয়েন্সটা কি। নেচুরোপ্যাথিতে বলা আছে প্রথমে আকাশ তত্ত্ব জেনারেট হয়, আকাশের যে এনার্জি আকাশা, যেটাকে স্পেস বা ইথার বলি, আকাশ থেকে এসছে পবন বা এয়ার, বায়ু যেটাকে বলি, আকাশ থেকে বায়ুর উৎপত্তি, বায়ু থেকে অগ্নির উৎপত্তি যেটাকে ফায়ার এলিমেন্ট বলবো, অগ্নি থেকে জলের উৎপত্তি, জল থেকে পৃথিবীর উৎপত্তি। যোগা নেচারোপ্যাথি হিসাবে এই সিকোয়েন্সটা ফলো হয়, সেটা আপনি অন্য প্যাথিও এটা মানে। স্বর্জগাতে সিকোয়েন্সের ক্ষেত্রে একটু অন্যরকম আছে। স্বর্জগাতে সিকোয়েন্সটা তত্ত্বর কার পরে আমাদের বডির ভেতরে সিকোয়েন্স নিয়ে বলা হয়েছে, কোন তত্ত্ব থেকে কে এসছে সেটা না। স্বর্জগাতে যে সিকোয়েন্স শিবশারদয়ায় 71 নাম্বার শ্লোকে মেনশন করা আছে, সেই শ্লোকে সিকোয়েন্সটা এমন বলা আছে 2.5 ঘড়ি অব্দি তো স্বর চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকটা স্বরের মধ্যে যে কোনো তত্ত্ব বিরাজমান হতে পারে সে সময় সে মোমেন্টে। তো তত্ত্ব যে শুরু হওয়ার সিকোয়েন্সটা কি সেটা বলছে, আমাদের শ্বাসের মধ্যে যে তত্ত্ব ওটার সিকোয়েন্সটা স্বর্জগাতে কি আছে বলছি। প্রথমে আমাদের বায়ু তত্ত্ব যেটা এয়ার এলিমেন্ট, সেটা আমরা ফিল করতে পারবো। তারপর আমরা অগ্নি ফায়ার এলিমেন্টকে ফিল করতে
করতে পারবো। তারপর আমরা পৃথিবী, যেটা আর্থ এলিমেন্ট, সেটাকে ফিল করতে পারবো। তারপর আমরা ওয়াটার এলিমেন্ট, জল, জল বা আপ, ওটাকে ফিল করতে পারবো। তারপর লাস্টে আকাশা মানে ইথার এলিমেন্ট বা স্পেস এলিমেন্টকে ফিল করতে পারবো। তো এই দুটো পয়েন্ট নিয়ে ডাউটে যাবেন না, কার থেকে কার উৎপত্তি। যোগা, নেচারোপ্যাথি বা অন্য সায়েন্সে এটার উৎপত্তি স্থল বলা হয়েছে আকাশ থেকে পৃথিবী অব্দি। আর এখানে আমাদের শ্বাসের মধ্যে কোন ফ্লোটা ফ্লোয়ের সিকোয়েন্সটা বলা হয়েছে, কিন্তু সেটা এটা নর্মাল, যেটা আমাদের সিদ্ধ যোগীরা প্র্যাকটিস করে পেয়েছেন সেটার কথা বলা হয়েছে। হতে পারে আমরা যখন প্র্যাকটিস করব আমাদের সিকোয়েন্সটা অন্যরকম হতেই পারে, অথবা আমরা হয়তো ঠিকঠাক ধরতে নাই পারতে পারি। প্রথমে আবার বলে দিচ্ছি, প্রথমে এয়ার, সূর্যগাতে যেটা বলেছে এয়ার, বায়ু থেকে ফায়ার, ফায়ারের পরে আর্থ, আর্থের পরে ওয়াটার, ওয়াটারের পরে ইথার বা আকাশ। এখন আমরা আঙ্গুলের লেন্থ দেখে নিচ্ছি। পৃথিবী তত্ত্ব, আমরা পাশাপাশি আপনারা 5টা তত্ত্বকে লেখে নিন একটার পর একটা, পৃথিবী দিয়ে 4-5টা কলাম বানিয়ে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। কালার, প্রথম একটা কলামে আপনার কটা কলাম বানাতে হবে বলছি, 1 2 3 4 5 6 7, আপনার টোটাল 8টা কলাম লাগবে। তত্ত্ব, তত্ত্বের সঙ্গে 7টা কলাম। প্রথমে তত্ত্বের নামগুলো লিখুন। প্রথম কলামে তত্ত্ব, প্রথমে লিখুন পৃথিবী, তারপর 2 নম্বর দিয়ে লিখুন জল বা ওয়াটার, তারপর ফায়ার, তারপর এয়ার, আপনারা বাংলায়ও লিখে নিতে পারবেন, বায়ু তো জানেনই। তারপর 5 নাম্বার আকাশ অথবা ইথার। সবাই তত্ত্বের নাম লিখেছেন? তো পৃথিবীর পাশে লিখুন উপরে কালার। এখন তত্ত্বের কালার গুলো লিখবো। উপরে হেডিং এ কালার দিয়ে নিন, তত্ত্ব যেখানে লিখেছেন সেটা পাশে কালার লিখুন। কালারের নিচে এখন পৃথিবীর সঙ্গে লিখুন ইয়েলো কালার, হলুদ রং। পৃথিবীর তত্ত্বের কালারটা হবে হলুদ। এখন জলের কালারে যাব, জলের কালার হবে সাদা, হোয়াইট। এখন অগ্নির কালারে যাব, অগ্নির কালার হবে রেড, লাল, লাল রঙের দেখতে পাবো। এখন যাব আমরা এয়ার, বায়ুর কালার। বায়ুর কালারে 2-3টা মত আছে বিভিন্ন গ্রন্থে, আমি সবগুলি বলে দিচ্ছি। অনেক জায়গায় ক্লাউড ব্লু লেখা আছে, আরেকটা বইয়ে ডার্ক ব্লু লেখা আছে, আরেকটা বইয়ে ব্ল্যাক লেখা আছে। তো ধরে নিচ্ছি এই তিনোটার মধ্যে যে কোনোটা কালার দেখলে আমরা এটা বায়ু তত্ত্বে ধরে নেব। ডার্ক ব্লু, ক্লাউড ব্লু মানে একটু মেঘের যেমন কালার হয় যখন বৃষ্টি হয় তখন সেই কালারটা, অথবা ব্ল্যাক, ব্ল্যাকও লেখা আছে। এখন আকাশ তত্ত্বে চলছি। আকাশ তত্ত্বের কালার হলো যে কোনো কালার হতে পারে, মাল্টি কালার, সব রকমের কালার একসঙ্গে দেখবো। অল কালার্স করে লিখে রাখুন, মাল্টি কালারও লিখতে পারুন। ঠিক আছে, এগুলো কালার। নেক্সট আমরা এখন যাব স্বাদ, টেস্ট। প্রত্যেকটা তত্ত্বের একটা টেস্ট আছে, নিজস্ব একটা টেস্ট আছে। পৃথিবী তত্ত্বের পাশে লিখুন সুইট, মধুরা। আয়ুর্বেদেও ষডরসা করে একটা কনসেপ্ট হয়, মানে বিভিন্ন টেস্ট, 6 রকম টেস্ট হয়। তো আয়ুর্বেদের সঙ্গে এটাকে লিঙ্ক করা হয়েছে। তো পৃথিবী তত্ত্বের টেস্ট হবে সুইট, মিষ্টি জাতীয়, মধুর, মধুর, সংস্কৃতে মধুরা বলে। ঠিক আছে, এখন যাচ্ছে ওয়াটার, যেটা কি জল। জলের টেস্ট হবে অ্যাস্ট্রিনজেন্ট। আয়ুর্বেদের মধ্যে লিখবেন কাষায়, অ্যাস্ট্রিনজেন্ট। এটাকে যদি আপনি সংস্কৃতে পান আয়ুর্বেদে তখন এটা লেখা থাকবে কাষায়। তারপর আপনি চলুন অগ্নিতত্ত্বে। অগ্নিতত্ত্বের টেস্ট হবে পাঞ্জেন্ট, সংস্কৃতে লেখা থাকবে কটু। এয়ার এলিমেন্টে চলছি, টেস্ট হবে সোয়ার, ইংলিশে সোয়ার মানে আমলা, টকটক লাগবে, টকটক। আকাশ তত্ত্বের টেস্ট হবে বিটার, তিক্ত, সংস্কৃতে বলবো তিক্ত। এবার সবার টেস্ট লেখা হলো। এখন আমরা আঙ্গুল, লেংথ অফ ব্রেথ, মানে আমাদের শ্বাসের যে দৈর্ঘ্যতা ওইটা 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 মেজার করব আঙ্গুলের, ফিঙ্গার ব্রেথ, আঙ্গুলের এতে। তো ইউনিটটা কি হবে, আমরা যেমন কোনো দৈর্ঘ্যর ইউনিট মেজার করি মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, এখানে তখনের জমানায় মিটার কিলোমিটার বের করা হয়নি, সেজন্য আঙ্গুল, আঙ্গুল দিয়ে নাপা হতো। তো লিখবেন পৃথিবী তত্ত্বের কাছে 12 আঙ্গুল, জল তত্ত্বের কাছে লিখবেন 16 আঙ্গুল, ফায়ার তত্ত্বের কাছে লিখবেন 4 আঙ্গুল, এয়ার তত্ত্বের কাছে লিখবেন 8 আঙ্গুল, আর আকাশ তত্ত্বের কোনো আঙ্গুল নেই। কেন নেই বুঝতে পারবেন, ড্যাশ দিয়ে রাখেন, নাকের ভেতরেই ঘুরতে থাকে। লিখে রাখতে পারেন ইনসাইড নস্ট্রিলি, আঙ্গুল আর বোঝা যাবে না, আঙ্গুল তো বাইরে দিয়ে আঁকবো, নাকের ভেতরেই ঘুরে। আবার বলছি, একবার মিলিয়ে নিন, ভুল হলে অসুবিধা আছে। লেংথটা আবার বলছি, পৃথিবী তত্ত্ব আর্থ এলিমেন্ট 12 আঙ্গুল, ওয়াটার এলিমেন্ট 16 আঙ্গুল, ফায়ার এলিমেন্ট 4 আঙ্গুল, এয়ার এলিমেন্ট 8 আঙ্গুল, আর আকাশ কোনো আঙ্গুল নেই, ড্যাশ দিয়ে রাখেন, নাকের ভেতরেই শুধু।
আঙ্গুলের মেজারমেন্ট নেই সেখানে। এখন চলুন ডিউরেশন, সময়, কত সময় চলা উচিত বা চলতে পারে নর্মালি, এই যতগুলো আপনার প্যারামিটার লিখছেন সেগুলো সিদ্ধ যোগীরা খুবই ধ্যানাত্মক নাদানুসন্ধান বলে একটা সময় হয়, মানে ধ্যান করতে করতে এত গভীরে চলে যাবে, তখন তারা সেই তত্ত্বগুলোকে অনুধাবন করে যা এক্সপিরিয়েন্স পেয়েছে সেগুলো পুঁথিবদ্ধ করেছে। তো সেই অনুযায়ী আমরা দেখছি ডিউরেশন কত থাকবে, কতক্ষণ চলবে সেই তত্ত্বগুলো। লিখুন পৃথিবীর সঙ্গে, লিখুন 20 মিনিট, 20 মিনিটস, পৃথিবীর কাছে লিখুন 20 মিনিটস। জল, ওয়াটারের কাছে লিখুন 16 মিনিট, 16 মিনিট। ফায়ারের কাছে লিখুন 12 মিনিট, 12 মিনিট। এয়ারের কাছে লিখুন 8 মিনিট। আকাশ আবার ড্যাশ দিয়ে রাখুন, মিনিট বোঝা যায়নি। ঠিক আছে, তো আমি আবার বলছি টাইমটা। ডিউরেশন পৃথিবী তত্ত্ব 20 মিনিট, জল তত্ত্ব 16 মিনিট, ফায়ার তত্ত্ব 12 মিনিট, এয়ার তত্ত্ব 8 মিনিট, আকাশ কোনো মিনিটস নেই, ড্যাশ কিছু নেই। এখন চলুন স্থান দেখব, তত্ত্বগুলো মূলত কোথা থাকে। পৃথিবী তত্ত্ব আপনার হাঁটু অবধি, দুটো হাঁটু অবধি পৃথিবী তত্ত্ব বিরাজমান থাকে অ্যাকর্ডিং টু সরযোগা। এখানে যারা যোগা ন্যাচুরোপ্যাথ আছেন ওরা নিশ্চয়ই অমত হতেই পারেন, কারণ আমাদের যৌগিক সায়েন্সে অন্য স্থান বলা হয়েছে, অন্য লেংথ বলা হয়েছে, আমরা একটা সরযোগা হিসাবে দেখছি। পৃথিবী তত্ত্ব, হ্যাঁ হাঁটু অবধি আপনার শরীর দাঁড়িয়ে, পুরোটা আপনি যখন দাঁড়িয়ে, যখন আপনার শরীরের লেংথ এই অবধি, নাক থেকে আপনার হাঁটু অবধি পৃথিবী তত্ত্ব বিরাজমান। হাঁটু দুটো আপনার হাঁটু অবধি, নি রিজিয়ন। তারপর হলো আপনার জল তত্ত্ব। জল তত্ত্ব আপনার একদম পা অবধি, পুরো পায়ের পাতা অবধি জল তত্ত্ব বিরাজমান আছে। ঠিক আছে, জল তত্ত্ব পায়ের পাতা। তারপর হলো গিয়ে আপনার অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব আপনার কাঁধে, দুটো কাঁধে বিরাজমান আছে। আর আপনার হলো আসছে নেক্সট এয়ার, বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব আপনার যে নাভি আছে, নাভির একদম ভেতরে, নাভির যেখানে উৎপত্তি, নাভি রুট অফ দ্য নেভেল লেখা আছে, রুট অফ দ্য নেভেল, আপনার নাভি, যেটার সঙ্গে আপনার মার সঙ্গে আপনার সংযোজন ছিল যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আম্বেলিকাস। তারপর আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব শুধু এইটুক জায়গা, ফোরহেড রিজিয়ন, এই জায়গা, নাক থেকে এই চোখের দুটো এই অবধি। ঠিক আছে, ফোরহেড রিজিয়ন, এই রিজিয়নটা শুধু, বা হেড রিজিয়নও মনে রাখতে পারেন। ঠিক আছে, এগুলো তত্ত্বের স্থান। এখন তত্ত্বের ডিরেকশন, নেক্সট কলামে চলুন। যখন শ্বাস চলবে আপনার, এটা একটা বোঝার উপায়ও মানে আছে, এটা ওয়ান অফ দা মানে ইন্ডিকেশন যে এই তত্ত্ব হয়তো আপনার চলছে। 100% বলা যাচ্ছে না, টেন্টেটিভ, যদি আপনি ঠিকঠাক ধরতে পারেন। তো পৃথিবী তত্ত্ব যখন চলবে, আপনার যে শ্বাস আছে সেটা মিডল দিয়ে, একদম মিডল দিয়ে বের হবে শ্বাসটা, নাকের মিডল দিয়ে, দুটো নাসিকার সেন্টার থেকে, সেন্টারে, ব্রেথটা সেন্টারে ফিল হবে একদম। পৃথিবী তত্ত্ব যখন চলবে, সেন্টার লিখে রাখেন, সেন্টার, ব্রেথের ডিরেকশনটা সেন্টার হবে। কলামের হেডিং থাকবে ব্রেথের ডিরেকশন, কোন দিকে শ্বাস চলছে। জল তত্ত্ব যখন চলবে, শ্বাসটা আপনার নিচু দিকে, ডাউনওয়ার্ড ফিল হবে, ফিলিং হবে, এটা আপনার ফিলিং, ডাউনওয়ার্ড। ফায়ার তত্ত্ব, অগ্নি তত্ত্ব যখন চলবে, শ্বাস ঊর্ধ্বগতি, উপর দিকে ফিল হবে, শ্বাস যাচ্ছে নাসিকা থেকে উপর দিকে যাচ্ছে। তারপরে ফায়ার গেল। বায়ু তত্ত্ব যখন আপনার চলবে, শ্বাস দুটো দু নাসিকা থেকে স্ল্যান্ড, একটু তিরছা যাচ্ছে, অ্যাঙ্গেলে, এরকম তিরছা, বেঁকা, সোজা যাচ্ছে না, বেঁকা অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল নিচের দিকে উপর দিকে যে কোনো দিকেই হতে পারে, অ্যাঙ্গেলে চলছে, অ্যাঙ্গেলে। আকাশ তত্ত্ব শুধু নাকের ভেতরে ঘুরবে, শ্বাস আর বের হচ্ছে না, শ্বাস নাকের ভেতরে, এই দুটো নাসিকার ভেতরেই কোথাও ঘুরছে, একটা তো হতে পারে, দুটো তো হতে পারে, ভেতরে ভেতরে শ্বাস আপনি ফিল করছেন না, এটা তখন আকাশ তত্ত্ব। উইদিন দ্য নস্ট্রিল লিখে রাখেন, নাসিকার ভেতরে, উইদিন দ্য নস্ট্রিল, ডিফিউজড যেটাকে বলে, ভেতরেই ঘুরছে। এখন নেক্সট হলো আমরা কিভাবে শেপ দেখে, এই শ্বাসেরও নাকি কিছু শেপ হয়, শেপ দেখে তত্ত্ব যাচাই। এই কলাম আরেকটা লিখে নিন, শেপ অফ ব্রেথ। এখন শেপটা কি করে হবে, শ্বাসের আবার কিরকম শেপ, আপনি কোশ্চেন আসতেই পারে। বলা হয়েছে আপনি একটা মিররের সামনে, একটা আয়নার সামনে সোজাসুজি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আয়নার কাছাকাছি এসে আপনি জোরে শ্বাস ছাড়বেন। আয়নার মধ্যে আপনার যে শ্বাসের, নাক দিয়ে শ্বাস ছাড়বেন, মুখ দিয়ে কিছু চলা চলবে না, সরযোগায় মুখের কোনো রোলই নেই। যখন নাক দিয়ে শ্বাস ছাড়লেন, তখন যে আপনার যে ভ্যাপার, ওয়াটার ভ্যাপার গুলো
কিরকম শেপ বানাবে সেই কাচটার মধ্যে, মিররের মধ্যে, আয়নার মধ্যে, সেটার উপর দিয়েও তত্ত্ব আইডেন্টিফাই করা যেতে পারে। পৃথিবীর মধ্যে যখন তত্ত্ব চলবে আপনার, তখন এই যে আয়নার মধ্যে যখন শ্বাসটা ছাড়লেন নাক দিয়ে, স্কয়ার বা কোয়াড্রেঙ্গেল মানে চতুর্ভুজি কিছু একটা ফর্ম হবে। আপনার যে ওয়াটার ভেপার গুলো পড়বে আয়নায়, চতুর্ভুজি, স্কয়ারের মতো, স্কয়ার, রেক্টেঙ্গেল, সেরকম একটা শেপ ফর্ম হবে, চতুর্ভুজি। এখন জল তত্ত্ব যখন আপনার চলবে, তখন যখন এই আয়নায় আপনি দীর্ঘ শ্বাসটা ছাড়বেন, তখন আধা চাঁদ, পূর্ণিমার চাঁদ না, হাফ মুন, অর্ধচন্দ্র, আধা চাঁদ বা আধা চাঁদ থেকেও কম চাঁদ, ক্রেসেন্ট মুন যাকে বলে, মানে যখন আপনি দেখছেন না, যখন অমাবস্যা শেষ হয়ে পূর্ণিমা আসে, তখন কেমন চারটা আধা আধা কাটা কাটা থাকে, পুরো পূর্ণতায় আসেনি এখনো, কমই আছে এখনো, ওরকম চাঁদের মতো হতে পারে আপনার নাসিকার থেকে যে ব্যাপারটা এসছে। তারপর অগ্নিতত্ত্ব, ট্রায়াঙ্গেল, ত্রিকোণ হবে, ত্রিকোণ, অগ্নিতত্ত্ব হলে ত্রিকোণের মতো হবে। এখন আসছে বায়ুতত্ত্ব, বায়ুতত্ত্ব হলে গোলাকার, সার্কেল, একটা সার্কেলের মতো ফর্ম হবে বায়ুতত্ত্বে। এরপরে এখন আসছে স্পেস অথবা ইথার বা আকাশ, আকাশ তত্ত্ব যখন হবে, একটা ডট, একটা কি দুটো ডটই হবে, আর কিছু কোনো শেপ হবে না, শুধু খানিকটা ডট হবে, ছোট্ট ডট, একটা হতে পারে, দু তিনটা হতে পারে। এগুলো তত্ত্ব নিয়ে সেরে আমাদের শেপ তত্ত্ব বোঝার দুইটা উপায়, তাহলে আমরা এখান থেকে টেবিল থেকে জানতে পারলাম শ্বাসটা কোন লেংথে যাচ্ছে, শ্বাসটার ডিরেকশন কি, আর শ্বাসটা যখন আয়নার মধ্যে ফেলছি তখন কি শেপ দিচ্ছে। এটা দিয়ে আমরা শিখতে পারলাম তত্ত্ব কি চলছে, আইডিয়া করতে পারি, কিন্তু ভালোভাবে বুঝতে এটা ধ্যানে যেতে হবে বলছি। হ্যাঁ, এখন তত্ত্বের মধ্যে ওদের বীজ মন্ত্র আছে। যদি তত্ত্ব ভালো করে আরো বুঝতে হয়, এই বীজ মন্ত্রগুলি সাধনা করতে হবে। তো বীজ মন্ত্র পৃথিবী তত্ত্বর হলো লাম, LAM, লাম। তো ধ্যানে বসে লাম লাম করি যদি আমরা, তাহলে আমাদের পৃথিবী তত্ত্ব শক্ত হবে, দৃঢ় হবে, আমাদের কাজ ফলপ্রসূ হবে। নেক্সট চলছি ওয়াটার তত্ত্বের পাশে লিখে নিন, এটা হলো তত্ত্বের বীজ মন্ত্র, কলমের উপরে লিখে দেবেন বীজ মন্ত্রা, বীজ মন্ত্র বলেই লেখা আছে লাম। ওয়াটার চলছি ভাম, VAM, ভাম, 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 ভাম বলবো, আমাদের জল তত্ত্ব শক্তিশালী হবে। তারপর চলছি অগ্নিতত্ত্ব, ফায়ার, রাম, RAM, রাম, 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 এরকম বলবো ধ্যানে বসে। এয়ার, এয়ার এলিমেন্ট হলো ইয়াম, YAM, ইয়াম, 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 ইয়াম বলতে পারি। তারপর চলছি আকাশ তত্ত্ব, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী, হাম, HAM, হাম, 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 হাম। আমরা যদি 5টা বীজ মন্ত্র প্র্যাকটিস করি ধ্যানের মধ্যে, যে কোনো সময় করতে পারেন, তাহলে আমাদের তত্ত্বগুলোও ব্যালেন্স হয়। এটা গেল একটা প্র্যাকটিক্যাল মেথড। তারপর বলা আছে সজ্জগাতে কোন তত্ত্বে কাজ করবে। এখন আমরা তত্ত্বের ব্যাপারে জানলাম, তত্ত্ব কি করে বুঝবো, এটা তো ভীষণ টাফ। হ্যাঁ, তত্ত্ব বুঝতে সজ্জগাতে একটা মুদ্রার কথা, একটা ধ্যানের কথা বলা আছে, এটা হলো সন্মুখী মুদ্রা। আপনারা সবাই দেখেন, হাত দুটো পরিষ্কার থাকবে, আমরা নর্মাল যে কোনো ধ্যানাত্মক আসনে বসবো, আমাদের এই বুড়ো আঙ্গুল দিয়ে কানটাকে বন্ধ করব। ষণ মতলব 6, মুখ মতলব চেহারা, মুখের 6টা পার্টকে বন্ধ করার নাম হলো সন্মুখী মুদ্রার কাজ। মুখের 6টা পার্টকে হাইড করে দেওয়া, মাস্ক করে দেওয়া। কেন বোঝাচ্ছি, প্রথমে দেখে নিন করতে কি করে হয়। হাত দিয়ে, থাম্ব দিয়ে, আঙ্গুটা দিয়ে কানের ছিদ্রটাকে বন্ধ করব। প্রথম আঙ্গুল, এই যেটাকে বলে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই ফোর হেডের জাস্ট চোখের ঠিক উপরে আইব্রোটার কাছে রাখবো হালকা করে। তারপর মিডল ফিঙ্গার দিয়ে নাক দুটোর মাঝখানে রাখবো, নিচে না, উপরে না, মাঝখানে। তারপর এই রিং ফিঙ্গার দিয়ে নাকের ঠিক নিচে রাখবো, আর এই ছোট ফিঙ্গার, যেটা লিটল ফিঙ্গার বলে, এটা দিয়ে মুখের নিচে রাখবো। এভাবে আমরা পুরো মুখটার পার্টগুলোকে বন্ধ করে নেব। ধ্যান থাকবে আজ্ঞাচক্রে ভ্রু মধ্যে। আর ধ্যানে যাব, আস্তে আস্তে নিজের শ্বাসের উপরে ধ্যান করব। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, আস্তে আস্তে নিজেকে কেন্দ্র করব আজ্ঞা চক্রে, স্থির হয়ে যাব। অনেকক্ষণ প্র্যাকটিস করার পরে যখন আমরা বাইরের সমস্ত আমাদের এই যে 5টা সেন্সেস আছে, জ্ঞানেন্দ্রিয় বলে এটাকে সংস্কৃতে, 5 জ্ঞানেন্দ্রিয়, যেটা 5 সেন্স অর্গান, এটাকে যদি আমরা বন্ধ করে নিতে পারি, তাহলে আমরা বাইরের জগৎ থেকে ভেতরের জগৎ যেটা আমাদের মধ্যে আছে, সেই পরব্রহ্মকে দেখার রাস্তায় এক কদম এগোতে পারি।
উইথড্রল অফ সেন্সেস, যেটা পতঞ্জলি মুনিও বলেছে প্রত্যাহার করে। তো সেই ষণ্মুখী মুদ্রা প্রত্যাহারে হেল্প করে। তো এটা যদি আমরা করি তখন আমরা নিজের ভেতরের যে চলছে কার্যকলাপ সেগুলিকে আস্তে আস্তে ফিল করতে পারবো। তখন আমরা যখন মেডিটেশনে অনেকক্ষণ বসে থাকবো তখন আমরা একটা একটা কালার দেখতে পাবো সেই ধ্যানে। তো কালার যখন দেখতে পারবো তখন আমরা বুঝতে পারবো সেই কালার আমরা লিখে দিয়েছি কোন তত্ত্বের কি কালার, সেই কালারও যখন আমরা বুঝতে পারবো সেই তত্ত্ব চলছে। কালার আমরা জানি ইয়েলো আছে, হোয়াইট আছে, রেড আছে, ব্লু আছে, মাল্টি কালারও আছে। তো তখন আমরা যে তত্ত্ব যা কালার হয় সেই হিসেবে বুঝতে পারবো। তারপর আস্তে আস্তে আমরা এই দীর্ঘ মেয়াদে আমাদের শ্বাসটা কতটুক যায় সেটাও ধীরে ধীরে ধ্যানে বসে বসে অনুধাবন করতে পারবো। এটার কোনো অল্টারনেটিভ দেওয়া নেই, এটা নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে। একজনের থেকে আরেকজনের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আলাদা হতেই পারে। এটা খুবই ডিপ, খুবই অ্যাডভান্সড। মিনিমাম তো 6 মাস প্র্যাকটিস করার পরেই হয়তো আপনি কিছু হলে অনুধাবন করতে পারবেন। সেটাই ছিল তত্ত্বের ব্যাপারে বলার। তো এখন মোট কথা যেটা আমাদের শেখা উচিত সেটা হলো কোন কোন তত্ত্বে কাজ করব। মূলত আমরা পৃথিবী আর জল তত্ত্ব, সেই তত্ত্বেই কাজেই সবচেয়ে শুভ মানা হয়েছে। পৃথিবী তত্ত্বে যদি কাজ করি আমাদের যে ভৌতিক ঐশ্বর্য, ভৌতিক সুখ শান্তি সেটার মধ্যে সবকিছু এসে পড়বে। সেই জিনিসগুলো আমরা চটজলদি পেয়ে যাব। জল তত্ত্বে যদি কাজ করি যে কোনো কাজ পটপট হয়ে যাবে। শিব শারদে এমনও লেখা আছে পৃথিবী তত্ত্বে কাজ করলে কাজ 1 মাসের মধ্যে আপনার যা ইচ্ছা, যা মনোবাঞ্ছনা, যা আপনি করতে চাইছেন, যে ফলের জন্য স্বর্গা করছেন, পৃথিবী তত্ত্বে যদি সেই স্বরকে একত্রিত করে আপনি কাজ করতে পারেন 1 মাসের মধ্যে সেটা ফলপ্রসূ হবে এমন লেখা আছে, মুনি ঋষিরা বলে গেছেন। জল তত্ত্বে করলে, জল তত্ত্বে সিদ্ধি প্রাপ্ত করলে একদিনেও সম্ভব হবে। এখন অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্ব কোথাও কোথাও মিক্সড রেজাল্ট দিতে পারে, কিন্তু কোথাও কোথাও সেটা মরণের জন্যও দায়ী হতে পারে। তো সব ক্ষেত্রেই যে অগ্নিতত্ত্ব কাজে লাগবে সেটা নয়, সেটা ক্লিয়ারলি বলা নেই সবখানে। তো অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্বের যে রেজাল্ট সেটা ওকে ওকে, খুব বেশি ভালো না, কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট পেতে পারেন, কিন্তু জেনারেলি এই দুটো তত্ত্বকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। যদি কেউ কখনো খুব ক্রূর কাজে যায়, যেমন বেশিরভাগ ক্ষেত্রে ওখানে রাজরাজাদের যুদ্ধের কথা, শত্রু দমনের কথাই বলা হয়েছে, তো তখন সেই অগ্নি বা বায়ু তত্ত্বতে ওই কার্যকলাপটা যুদ্ধ করা বা এগুলো হতে পারে। তো কিন্তু আমাদের আজকের জগতে সেই আমরা কোনো যুদ্ধ বা অস্ত্র লড়াইয়ে যাচ্ছি না, তো সেজন্য আমাদের জন্য সেটা বেশি কার্যকারী হবে না। আর পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্ব সে দুটোই বেস্ট হবে আমাদের এই যাই আমাদের নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস থাকে। নেক্সট হলো আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্বে কোনো কিছুরই ফল পাওয়া যায় না। আপনি চন্দ্র সরে করেও যদি বের হন বা সূর্য সরে করেও যদি প্রস্থান করুন বা যে কোনো কাজ শুরু করেন, আকাশ তত্ত্ব যদি চলে সবটাই রেজাল্ট 0 হয়ে যাবে। মানে এই তত্ত্বে কোনো ওয়ার্ক করা যাবে না, কোনো রেজাল্ট পাওয়া যাবে না আপনি যতই যে শর্তটা অনুসারে ক্রিয়া করেন। তো মোট কথা বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্বকেও আমরা খুব ক্রূর কাজ যদি না করতে চলি সেটা সেই তত্ত্ব আমরা নেব না। সেখানে মোস্টলি লস ডিস্ট্রাকশনই বেশি হয়। কোনো কোনো হার্ড কাজ ওইটাতে হয়তো অগ্নিতত্ত্ব মাঝে মধ্যে হেল্প করতে পারে। বায়ুতত্ত্বে তো লস, ক্ষয়ক্ষতি এসবই বেশি হয়। আর আর আকাশ তত্ত্বে কোনো কাজই হবে না। তো মোট কথা কোন তত্ত্বে থাকলা শ্রেয়, পৃথিবী তত্ত্ব অথবা জল তত্ত্ব। পৃথিবী তত্ত্ব সমস্ত, হ্যাঁ বলুন। জল তত্ত্ব ডিউরেশন বলছি, জল তত্ত্ব ডিউরেশন 16 মিনিট, 16 মিনিট 16। জল তত্ত্বে এমন বলা আছে, শিব শারদের শ্লোক নাম্বারটা ভুলে গেছি, আইলে 75 হবে, একদিনেও ফল পেতে পারেন ঠিকঠাক যদি জল তত্ত্ব আয়ত্ত করতে পারেন, একদিনেও ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে পারেন এমন বলা আছে। পৃথিবী তত্ত্বও রেজাল্ট পাবেন, এমন না যে পৃথিবী তত্ত্ব রেজাল্ট পাবেন না। পৃথিবী তত্ত্বে 1 মাস অবধি সময় লাগতে পারে, জল তত্ত্বে একদিনেও হয়ে যেতে পারে আপনার কাজ, সেরকম বলা আছে, মেনশনড আছে। বাকিটা দেখুন এক্সপেরিমেন্টাল বিষয়। তো এই দেখলাম আমরা মোটামুটি তত্ত্বের একটা ওভারভিউ। এখন আমাদের শরীরে সরযোগে আরেকটা জিনিস মেনশন করা আছে, আমাদের শরীরে এই তত্ত্বের একটা রেশিও আছে। রেশিওটা কেমন সেটা একটু বলে দিচ্ছি। রেশিওটা এমন হবে, আপনারা লিখবেন পৃথিবী ইজ টু জল ইজ টু ফায়ার, ইংলিশও লিখতে পারেন অগ্নি, মতলব পৃথিবী ইজ টু জল ইজ টু অগ্নি ইজ টু বায়ু ইজ টু আকাশ। রেশিওটা দেওয়া আছে 5:4:3:2:1। তার মানে কি, পাল করে সংস্কৃতে বলা আছে পাল। তো 150 পাল
পালাস করে বলা আছে, 150 পালাস নাকি 1 ঘন্টা, 150 পালাস। তো আপনারা বের করে নেবেন মিনিটে কতটুকু হয়। তো আমাদের শরীরে যে তত্ত্বগুলোর যে একটা রেশিও আছে, এটা এরকম যে পৃথিবী তত্ত্ব 50 পালাস, জল তত্ত্ব 40 পালাস, ফায়ার তত্ত্ব 30 পালাস, আর এয়ার বায়ু তত্ত্ব যেটা 20 পালাস, আর ইথার তত্ত্ব 10 পালাস। মোটামুটি এরকম ভাবে আমাদের নাকি হিউম্যান বডিটা তৈরি। আবার রিপিট করছি, 150 পালাস, PALAS, ঠিক আছে, 150 পালাস ইকুয়াল টু 1 ঘন্টা, এই কথাটা মেনশন করা আছে। তো এখন এই যে ডিউরেশনটা যে দিয়েছে আমাদের যে শরীরে, আমাদের এই হিউম্যান বডিতে, এই তত্ত্বগুলোর যে সময়কাল বা এই তত্ত্বগুলোর যে একটা মানে কি বলবো, রেশিওটা কেমন আছে, প্রপোর্শনটা আমাদের শরীরে, পৃথিবী তত্ত্ব 50 পালাস, জল তত্ত্ব 40 পালাস, তারপরে অগ্নি তত্ত্ব 30 পালাস, বায়ু তত্ত্ব 20 পালাস, আর আকাশ স্পেস তত্ত্ব 10 পালাস। তো রেশিও করলে পৃথিবী, আর্থ ইজ টু ওয়াটার ইজ টু ফায়ার ইজ টু এয়ার ইজ টু ইথার ইকুয়াল টু 5:4:3:2:1, সেই একটা রেশিওতে আসছে। এটার সায়েন্সটার ব্যাপারে আরো এখনো চর্চায় চলছে, সেটার ইলাবোরেশনটা এখনো আমার কাছেও পৌঁছেনি, আমারও ঠিক জানা নেই এটা দিয়ে আরো কি বলতে চাচ্ছে। যেহেতু তত্ত্বের সায়েন্সটা খুব ডিপ, এটার উপরে অনেক আরো মেডিকেল রিসার্চের দরকার আছে। এটা অ্যাকর্ডিং টু সর যোগা। নেচারোপ্যাথি আর যোগা অবশ্যই এটার থেকে দ্বিমত আছে, আমি আগেই একটু বলে দিয়েছি, ওদের স্থানও আলাদা, যোগা নেচারোপ্যাথি অনুসারে তত্ত্বের স্থানও আলাদা আছে। ছোট টিপস দিয়ে দিচ্ছে, দেখুন যদি কাজে লাগে। যদি শ্বাসটা নিচের দিক সোজা, এরকম সোজা যাবে কিন্তু স্লো যাবে, স্লো, একদম ধীরে ধীরে শ্বাসটা যাচ্ছে, এই চিন অব্দি শ্বাসটা এসছে এরকম সোজাসুজি, তারপর একটা ডিপ সাউন্ড থাকবে। কিরকম সাউন্ড এটাও ক্লিয়ার বলা নেই, তো এটা আমিও করে দেখাতে পারছি না অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। আর টেম্পারেচারটা না একটু গরম থাকবে, শ্বাসের টেম্পারেচারটা, আর আঙ্গুল তো জানিনি 12 আঙ্গুল অব্দি শ্বাস যাবে, তাহলে হয়তো আমরা আইডিয়া করতে পারবো পৃথিবী তত্ত্ব চলছে। জল তত্ত্বের জন্য শ্বাসটা নিচের দিকে যাবে, কিন্তু শ্বাসের টেম্পারেচারটা একটা ঠান্ডা হবে, একটু শীতল মনে হবে আপনার শ্বাসটা, আর শ্বাসটা একটু দ্রুত মানে ফাস্ট ফ্লোয়িং, পৃথিবীতে কেমন স্লো যাচ্ছিল, শ্বাসটা একটু তেজিতে যাবে, একটু ফাস্ট যাবে, আর টেম্পারেচারটা একটু কম হবে, একটু ঠান্ডা হবে। তো আর আঙ্গুল তো 16 আঙ্গুল, তো আমরা হয়তো আইডিয়া করতে পারবো এটা জল তত্ত্ব চলছে। যখন অগ্নিতত্ত্ব চলবে, শ্বাসটা গরম হবে, গরম গরম, আপনার যখন আপনি ধ্যানে বসবেন আপনি লাল দেখতে পারেন কালার, অথবা আপনি সার্কেলও দেখতে পারেন। অগ্নিতত্ত্ব ট্রায়াঙ্গেল দেখবেন, অগ্নিতত্ত্ব ট্রায়াঙ্গেল দেখবেন ধ্যানে, আর আঙ্গুল তো 4 আঙ্গুল আপনার 4 হবে, আর শ্বাসটা উপর দিকে যাবে, এমন আপনার ফিল হবে শ্বাসটা উপর দিকে যাচ্ছে। বায়ুতত্ত্বের সময় আপনার শ্বাসটা গরম ঠান্ডা দুটোর মিক্স হবে, কখনো গরম ফিল হচ্ছে কখনো ঠান্ডা ফিল হচ্ছে, আর দুটো নাসিকা দিয়ে এরকম স্ল্যান্ট যাবে, এদিকেও যেতে পারে, এভাবেও যেতে পারে, এভাবেও যেতে পারে, স্ল্যান্ট, শ্বাস দুটো সোজাসুজি আসবে না, নিচেও আসবে না, উপরে আসবে না, একটু তিচ্ছা যাবে। আর আপনার কালার, যখন আপনি ধ্যানে বসবেন আপনি ডার্ক কালার অথবা ব্লু কালার দেখতে পারেন। আর আঙ্গুল 8 আঙ্গুল। তারপর আকাশ তত্ত্বের সময় শ্বাসটা নাকের ভেতরেই ঘুরতে থাকবে, সব কালারও দেখতে পারেন ধ্যানে, আর বিন্দুর মতো বিন্দু এরকম, আর স্পিডও আপনি বুঝে পাবেন না, কিরকম জানি নাকের ভেতরে ডিফিউজড মোশনে ঘুরছে, একটা এরকম এরকম একটা ফিলিং হবে, স্পিডটা বোঝা যায় না, আনকনকোয়ার্ড, মানে এরকম একটা এটা স্টেট যেটার মধ্যে সর্বোত্তম যে আমাদের জীবনের লক্ষ্য, মোক্ষ যাকে বলে, সেই স্থিতিটা পাওয়া যায়। সুষুম্না স্বর এন্ড কম্বিনেশন যদি আকাশ তত্ত্বের হয়ে যায়, যারা বহুত সিদ্ধ যোগী, তারা একদম পরমাত্মার সঙ্গে, ভগবান বুদ্ধ যেমন নির্বাণও পেয়েছিলেন, তখন যদি আমরা সেই স্টেটটা যদি জানতে পারতাম, হয়তো সেরকম স্টেটের মতোই হয়ে যাবে, মানে জীবিত আছে তারপরেও পরমাত্মার সঙ্গে স্বয়ং সাক্ষাৎ হতে পেরেছে, নিজের মধ্যে অনুধাবন করতে পেরেছেন, বা অথবা এই দেহ ত্যাগ করার সময় স্বর্যোগা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জন্ম, সন্তান জন্ম দেওয়ার জন্য কাঙ্ক্ষিত কি স্বর উচিত। স্বর্যোগায় বলেছে ফিমেলদের, মহিলাদের চন্দ্র স্বরে, আর মেল জেন্টসদের সূর্য স্বরে যখন সহবাস করবে, তখন আমরা কাঙ্ক্ষিত নিজের প্রজেনি, যেটা কাঙ্ক্ষিত নিজের নেক্সট জেনারেশনকে আনতে, সেটা ভালো হবে। যদি তখন পৃথ্বী তত্ত্ব অথবা জল তত্ত্ব চলে, তাহলেই সে একজন সুস্থ সন্তানকে জন্ম দেওয়া সম্ভব হবে। যদি বাকি তত্ত্বগুলো চলে, তাহলে কোনো ডিফর্মিটি আসতে পারে।
মানসিক হোক, শারীরিক হোক, বেবির যে ফিটাসটা যে থাকবে সেই ফিটাসটাতে ডিফর্মিটি আসতে পারে। আকাশ তত্ত্ব যদি চলে সে সময়, সহবাসের সময়, তাহলে মিসক্যারেজও হয়ে যেতে পারে, ইনফার্টিলিটি সমস্যা আসতে পারে। আইদার কনসিভ হবে না অথবা কনসিভ হলেও মিসক্যারেজে পরিণত হতে পারে। সেই কথাটাই শুধু মেনশনড আছে। তো কেউ যদি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এগোনোর জন্য সরজোগাড় হেল্প নিতে চান, তাহলে মহিলাদের সহবাসের সময় চন্দ্রস্বরে আর পুরুষদের সূর্যস্বরে তত্ত্ব থাকবে পৃথিবী অথবা জল। এই দুটোতে সেই সময় কার্যকলাপটা করতে হবে। ওকে?